বাবা তুমি বসো। বসতে এখানে আসেনি, এখানে বসতে আসেনি। আমি এসেছি আমার মেয়ের অধঃপতন দেখতে। আমি লোকমুখে শুনেছি যে আমার মেয়ে এতটা নিচে নেমেছে যে বাজাজ বলে একটা লোকের ফ্ল্যাটে এসে থাকে। আসে নিচে বেড়াচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, সে সঙ্গীত হোক বা যে কোনো অনুষ্ঠান, কোনো বাজ বিচার নেই। তার শুধু একটাই লক্ষ্য, একটাই মূল লক্ষ্য, সেটা হল টাকা। এত লোক তো, আমি বলেছিলাম না যে তোর মরে যাওয়া উচিত ছিল? তুই মরে গেলি না কেন? তুই আমার জীবনটা নষ্ট করেছিস, আমার মেয়ের জীবনটা নষ্ট করেছিস। মেরে ফেলা উচিত, মেরে ফেলবো তোকে আমি মেরে ফেলা দেবো। কি করছো তুমি? মেরে কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো ওকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মেয়েটা বড় হয়ে গেছে। আরে কিসের বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে? আমি জানতাম যে মেয়েরা দুর্গার রূপ, মা কালীর রূপ। মেয়েরা জন্মালে বাবার নাকি অহংকার হয়, ঘরে লক্ষ্মী আসে। আরে মুখ পুরি তুই মরে গেলি না কেন? তুই কি করছিস? এটা কার বাড়ি? বাজাজ কে? তার সঙ্গে তোর কি সম্পর্ক? বাবা কি বলছো কি তুমি? এই কথা তো শোনাও বাবা। চুপ, চুপ তুই। মা, মা তুমি বাবাকে বোঝাও না, বোঝাও না মা। কি বোঝাবো বল, কি বোঝাবো? তুই আমার মেজো মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছিস, শেষ করে দিয়েছিস। কেন করেছিস এরকম? বল কেন করেছিস? মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। এই টাকাগুলো তুই কোত্থেকে পেলি? কে দিল তোকে টাকাগুলো? বল না, কে দিল? ওই বাজাজ দিয়েছে তাই না? কেন দিয়েছে? কেন দিয়েছে তোকে টাকাগুলো? বল না। বলছিস না কেন? চুপ করে আছিস কেন? ভোটটাকেও তো খেয়েছে। মা, কি বলছো কি তুমি? মা, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোর। আমার মন বলছে মা তোর বেঁচে আছে, তোর বেঁচে আছে মা, তোর বেঁচে আছে। তুই না তূর্ণকে ভালোবেসেছিস, না তোর পরিবারকে ভালোবেসেছিস, না কাউকে ভালোবেসেছিস। তুই কাউকে ভালোবাসিস না। তোর মরে যাওয়া উচিত। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। আপনি বাজাজ, একটু আগেই আপনি বলছিলেন না, সারা মহল্লাকে জানাচ্ছিলেন যে যার ফ্ল্যাটে আপনার মেয়ে রয়েছে তার জন্য আপনার মেয়ের চরিত্র, মান সব নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে শুনুন, 2021 সালে আপনার কি মনে হয় এই যুগে দাঁড়িয়ে একটা মেয়ের ইজ্জত, একটা মেয়ের সম্মান এত পলকা নাকি দুটো লোক খারাপ কথা বললেই সেটা নষ্ট হয়ে যাবে? আপনি কি বলতে চান সেটা সোজাসুজি বলুন। আপনি জানেন আমি কে? জানি, রিটায়ার্ড পুলিশ অফিসার, তাই না? আপনার ফ্ল্যাটে যদি আপনার মেয়ে থাকতো আপনার কেমন মনে হতো? খারাপ কথা বলতো? কি বলতে চাইছেন আপনি? আপনি যে আন্দাজ করতে পারছেন, আপনার মেয়ে আমার মেয়ের মতো। বাপ পেটিতে এক ঘরে থাকলে তার বদনাম হয় না, সুনাম হয়।
কুটিদা, কি নতুন মডেলের ছবি তো আমি এখনো দেখিনি, পাঠাও না। এখনই? হ্যাঁ পাঠাও। আমি মার্কেটিংকে বলেছি আমাদের নেক্সট স্ট্র্যাটেজি কি হবে, কবে থেকে আমরা রিলিজে যাব। আমি টপ এজেন্সির সঙ্গেও কথা বলতে বলেছি কি কি করতে হবে। কি হলো, পাঠাও। বৌদি, এই বছরের অ্যাডের পুরো বাজেটটা এখানে আছে, তুমি চোখটা বুলিয়ে নাও। তারপরে আমরা একটা ছোট্ট বোর্ড মিটিং ডেকে অ্যাপ্রুভ করিয়ে নাও। ওকে, ঠিক আছে। কি কুট্টি দাদা, কিছু বলবে? না, আমার কিছু বলার নেই। আমি বরং ওই ওদিকটা সামলাই। এক মিনিট। কি ছবিগুলো পাঠাতে বললাম তো। ছবি মানে? স্টিল শুট করিয়েছো তো, শুনলাম শুটিং নাকি খুব ভালো হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছে। ছবিগুলো দেখাও। তোমার কাছে ছবি নেই? হ্যাঁ, আছে তো, আছে। নিয়ে এসো, ছবিগুলো দেখবো। এই রে, ছবি দেখবে? কি করি এখন? আনুন তাড়াতাড়ি, আমাকে বেরোতে হবে। আপনি শুনলেন তো যে বাজেটটা একবার থ্রু করে আমাকে বোর্ড মিটিং এ বসতে হবে, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম ডাকছেন। হ্যাঁ সোনিয়া, কুট্টিদার ডেস্ক থেকে যে ফটোশুটগুলো হয়েছে ওখান থেকে একটা স্যাম্পল নিয়ে এসো তো। যাও নিয়ে এসো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। কি কুট্টি দাদা, হ্যাঁ হ্যাঁ। শরীর খারাপ লাগছে নাকি? না, শরীর খারাপ লাগবে কেন? কেমন যেন অন্যরকম লাগছে তোমাকে। না, কিছু না। কুট্টিদা, এই ক্যাম্পেনিংটা সামলাতে গিয়ে তোমার উপর খুব ধকল পড়ে যাচ্ছে, তাই না? আমি কিন্তু সুভাষকে বলেছিলাম এখন এসব রেসপন্সিবিলিটি দেবার কি দরকার। ম্যাডাম এই নিন। কি হলো কুট্টিদা, ফাইলটা দাও। শালঙ্করা, ও, তুমি এসে গেছো। বাকি ডিরেক্টরসরা চলে এসেছে, চলো মিটিং শুরু করি। হ্যাঁ চলো। কুট্টিদা, আপনি ফাইলটা রাখুন, আমি পরে দেখছি। কুট্টি দাদা, ফাইলটা আমায় দাও, আমি ওখানে গিয়ে দেখে নেবো। কিসের ফাইল? মডেলের ফাইল। ও সুভাষ, আরে পরে দেখবি, তাড়াহুড়োর কি আছে? মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, চ প্লিজ।
কুটিদা, কি কাল থেকে তো অ্যাড ফিল্মের শুটিংটা আছে। হ্যাঁ কুটিদা, একটা জিনিস মনে রাখবে, ফিল্ম যেন বেস্ট কোয়ালিটির হয়, যেন কোনো রকম কম্প্রোমাইজ এর মধ্যে না হয়। মনে রাখবে এই স্ক্রিপ্টটা কিন্তু আমরাই অ্যাপ্রুভ করেছি, ওকে? অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি বেস্ট ওয়ান, রাইট? হ্যাঁ, তোমাকে সেটা ভাবতে হবে না, আমি সব সামলে নেব। ওকে, থ্যাংক ইউ। চলো। হ্যালো, কে বলছেন? প্রিয়ম বলছি। প্রিয়াম? কি? আর একটু হলেই ধরা পড়ে গেছিলাম। মডেলের ছবি দেখতে চাইছিল তোমার শাশুড়ি মা। সে কি? তারপর? শেষমেশ বেঁচে গেছি কোনো মতে। কাল অ্যাড ফিল্মের ওই শ্যুটটা হয়ে গেলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকাগুলো ঢুকে যায়, আবার আর কোনো চিন্তা নেই। বাকিটা ওই ভগবানই করে দেবে। ওনার হাত ধরেই তুমি এই বিপদের হাত থেকে পার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, শুনুন, এক মিনিট। কি? আমার দিদির কোনো খবর পেলেন? না, জানি না, তবে শুনেছি আজকাল নাকি নাচের প্রোগ্রামে ওকে দেখা যাচ্ছে। আর বাজাজ বলে কেউ একজন, মানে শাড়িওয়ালদেরই কেউ বাজাজ, ওর পাশে এসে দাঁড়িয়েছে, ওকে সাপোর্ট দিচ্ছে। তবে ওদের দুজনকে নিয়ে খুব কেচ্ছা হচ্ছে আর কি। আপনি আমাদের পারিবারিক বিষয়ে কোনোভাবে ইন্টারফেয়ার করবেন না। দেখুন, আপনাকে আমি একটা কথা বলছি, এই মেয়েটার জন্য আপনার গর্বিত হওয়া উচিত। মেয়েটার জন্য আপনাকে অহংকার করা উচিত। কেন এই মেয়েটা নিজের জীবনে প্রায় সবটাই নিজের বোনের জন্য স্যাক্রিফাইস করেছে। যদি থাক আমার মেয়ের সার্টিফিকেট আমি আপনার কাছ থেকে চাই না। আরে ঘেন্না করে আমি ওকে, আমার মান সম্মান সব নষ্ট করেছে। ওর বিয়ের দিন ওর ছেলের হাত ধরে পালিয়েছি, আমার মুখে কালি লেপেছে। আর তারপরে ওর বোনের সংসারে ঢুকে ওর বোনের সংসারটা নরক বানিয়ে দিয়েছে। আর এখন তো এই সমস্ত কুৎসিত ব্যাপার। আপনি ভুল করছেন। আপনি আমার কথা শুনুন, ভুল বুঝছেন আপনি। থাক, আমার ভুল ঠিক বোঝার দায়িত্ব আমি আপনাকে দিইনি। তোমার চলো। বাবা বাবা বাবা, আমার কথাটা একটু শোনো বাবা। মরে গেছে তোর বাবা, মরে গেছে। তোর বোনটাকে একটু নিষ্কৃতি দে, ওকে ওর মতো বাঁচতে দে। তোর জন্য ওর লাইফটা তো বরবাদ হয়ে গেছে। ওদের বাড়ি থেকে চুরি করেছিস তুই, টাকা নিয়েছিস, হ্যাঁ, গয়না চুরি করেছিস। বাবা বাবা, তোমার এটা বিশ্বাস হচ্ছে যে আমি গয়না চুরি করেছি? হ্যাঁ, পারিস, তুই সব পারিস। এসব তুমি কি বলছো? ও ও চুরি চামারি করতে যাবে কেন? তাছাড়া কি, ও শ্বশুর বাড়ি থেকে বলেছে ও চুরি করেছে। ও গয়না চুরি করেছে। বাবা 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 বাবা, শোনো বাবা।
আমাকে কারোর প্রয়োজন নেই। আমি শুধু বেঁচে আছি আমার বোনের বিয়েটা বাঁচানোর জন্য। ব্যাস, তারপর 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 কি? কিচ্ছু না। তুমি আসবে এখানে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সরি, আমার জন্য আপনার না, আপনি আমার জীবনে দেবদূতের মতো এসেছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনার বাবা যা বললেন তারপর প্লিজ, বাবার কথা শুনলে আমি আমার বোনের বৈবাহিক সম্পর্কটা বাঁচাতে পারবো না। বেশ, তাহলে থাকুন। আজকে একটা শো আছে, 3 লাখ। তুমি তুমি যখন তখন আমার ঘরে ঢুকছো কেন? তোমার ঘরে তো আমিই ঢুকবো, আর তুমি এই ঘর থেকে বের হবে। শুধু আমি আমার বিয়ের দিনটার জন্য অপেক্ষা করছি। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, এই নাও। কি? 20,000 টাকা। কিসের জন্য? ধরো বলছি। ভিক্ষে আমি নিই না। প্রিয়ম, তোমার যা দশা, ভিক্ষে তোমাকে করতেই হবে। না, আর ভিক্ষে করলেও কোনো ভিখারির থেকে আমি ভিক্ষে নেব না। কে ভিখারি? তুমি ভিখারি সুনিধি, তুমি। আমার বরকে ভিক্ষে চেয়ে নিচ্ছ তুমি আমার থেকে। নিজের অধিকারে বিয়ে করে তার হাত থেকে সিঁদুর পরব, তাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। যাই হোক, এই টাকাটা ধরো, আমার বিয়ের শাড়ি তুমি বানাবে প্রিয়। আমি? হ্যাঁ, আমি শুনেছি তোমার হাতের কাজ নাকি দারুণ। অবশ্য চাইলে চাইতে পারো, 30,000, 40,000, 50,000 চাইতে পারো তুমি। অবশ্য তোমাকে এত দাম কোথায় আর কেউ দেবে না শাড়ির জন্য। যত খুশি দর তুমি হাঁকতে পারো প্রিয়, শাড়িটা আমার চাই, আর শাড়িটা তুমিই বানাবে। শাড়ি বানাবো না তোমার জন্য, বানিয়ে দেবো ফ্রিতে। তোমার জন্য শাড়ি বানিয়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কথাটা সংকল্প ব্যানার্জি এসে আমাকে বলবে যে আমি তোমার জন্য শাড়ি বানাবো। Sure, why not? এই সংকল্প, সংকল্প। কি? ডার্লিং, শোনো না, বলছি আমি যে শাড়িটা বিয়েতে পরবো, মানে আমি কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরতে চাইছি। হ্যাঁ, তো পড়ো। বলছিলাম শাড়িটা বানাবে প্রিয়ম। কি হচ্ছে কি সুনিধি? হ্যাঁ, শাড়িটা প্রিয়মই বানাবে। ওনাকে দারুণ শাড়ি বানায়, এত ভালো শাড়ি লেবার নাকি কোথাও পাওয়াই যায় না। হ্যাঁ,
হাতে ডিজাইন, নকশা, ফিনিশিং সব নাকি দুর্দান্ত, তাই না? পারফেক্ট ফিনিশিং, পারফেক্ট স্টিচিং সব নাকি তুলনাহীন। আরে এরকম লেবার বাড়িতে থাকতে বাইরে কেন শাড়ি কিনতে যাব? শাড়িটা বাড়িতেই তৈরি হোক। সংকল্প, সংকল্প চল, প্লিজ প্লিজ তুমি চোখে বলে দাও না গো। আসলে প্রিয়ম কন্ডিশন রেখেছে যে তুমি বললে ও আমার বিয়ের শাড়িটা বানিয়ে দেবে। সংকল্প প্লিজ প্লিজ বলে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। কি হচ্ছে কি এসব? কেন? ভালোবাসার মানুষ কাছে আসছে, ওভাবে সরিয়ে দিচ্ছ কেন? দাও, অর্ডারটা দাও, আমি ফ্রিতে বানিয়ে দেবো তোমার বিয়ের শাড়ি। সংকল্প, সংকল্প প্লিজ প্লিজ সংকল্প। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। পালাচ্ছ কেন? মুখোমুখি দাঁড়াও, তাকাও আমার দিকে। অর্ডারটা দাও, বায়নাটা দাও। ওর হাত থেকে তো আমি টাকাটা নেব না, টাকাটা নেব আমি তোমার হাত থেকে। এইটাও সারা পৃথিবীর লোক দেখুক, স্বামী তার স্ত্রীকে শাড়ি বানাতে দিচ্ছে অন্য একটা মেয়ের জন্য, যাকে সে বিয়ে করবে নির্লজ্জের মতো। লোক ডেকে এনে ঘটা করে প্রহসন করবে। প্লিজ শাট আপ। আই ওন্ট, আই ওন্ট। কেন সংকল্প? কেন এসব? কেন সংকল্প? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। তুমি একটু স্মাইল করো তো। কেন? তুমি একটু হাসো, হাসো একটু। তো তোমার দাঁতটা ওনারা আসছেন নাকি? না না, ওনাদের এত সময় নেই, আর অলঙ্কারও তো একদম সময় নেই। ওর উদ্দেশ্য একটাই, আমাকে ব্যানার্জি বাড়ি থেকে সরানো। আমি এখন পছন্দ অপছন্দের ঊর্ধ্বে চলে গেছি। যাকে ভালোবেসেছি সেই তো টিচ করলো। কিন্তু যে মেয়েটাকে সেলাই টেক্সটাইলের বাড়ির বউ করার কথা ছিল, তার এই দুরবস্থা দেখে করুণা হচ্ছে। প্রিয়ম নাকি টাকা নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছে। ও যদি টাকাটা ফিরিয়ে দিতে পারে, তাহলে আমি ওকে ওর সংসার, ওর বর, এই বাড়ি সব ফিরিয়ে দেব। গয়নাটা কোথায় গেল? গয়নাটা কোথায় গেল বলো তো? ঘোষ, তুমি কি বলছো কি? তুমি আমার স্ত্রীকে চোর বলছো কেন? চুরি তো ও করেইছে। আমি তো তোমাকে মা ডাকতে বলিনি। ও মা, আমি তো আপনাকে মা ডাকছি। আপনি তো আমার শাশুড়ি মা হতে চলেছেন। হতে চলেছি, কিন্তু এখনো হয়নি। আমি একটু আরশি ব্যানার্জির ঘরে যেতে চাই। কেন যাবে তুমি আমার ঘরে? গয়না চোর আমি নয়, গয়না চোর এই বাড়িতেই আছে। তোমাকে মা বলতে আমার কেমন একটা লাগছে মা। দিদি গয়নাটা ফিরিয়ে দিয়ে গেছে। তার মানে তোমার দিদির কাছে গয়না ছিল নাকি? না না, দিদি গয়নাটা কাকিমণির আলমারি থেকে পেয়েছে।